গুড মর্নিং এভরিবডি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের এই টার্গেট পয়েন্ট আর স্কুলের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকেই খুব খুশি রয়েছো। এই রেজাল্ট দেখার পর প্রত্যেকেরই মনে একটা আশা বা একটা স্বপ্ন বা একটা লক্ষ্য এম তৈরি হয়েছে যে প্রত্যেকেই যাতে এরকমভাবে প্রতি বছর বোর্ডে একটা র্যাঙ্ক মাধ্যমিকে করতে পারে। সে বিষয় নিয়ে অনেকেই যারা পড়াশোনা ভালো মতো করছিল তারা আরও জোর কদমে পড়াশোনা শুরু করেছে। তো তোমাদেরকে এখন থেকেই বেসটাকে তৈরি করে নিয়ে গিয়ে চরম শিখরে নিয়ে যেতে হবে, যেটাতে মাধ্যমিকে একটা ভালো পজিশন, ভালো রেজাল্ট করা যায়। তবে 5, 6, 7, 8, 9, 10 প্রতিটা ক্লাসেই কিছু না কিছু প্রয়োজনীয় ভিত্তি তৈরি করার জন্য বা বেস তৈরি করার জন্য কিছু ইনফরমেশন, কিছু পড়াশোনা, প্রায় সব কিছুই ক্লাস 5-এ এমন কিছু বিষয় দেওয়া আছে যেগুলো ক্লাস 6-এ প্রয়োজন রয়েছে। ক্লাস 6-এ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো পড়াশোনা করলে, ভালো মতো পড়াশোনা করলে ক্লাস 7টাতে ভালো মতো পড়াশোনা করতে পারবে। ক্লাস 7 ভালো মতো পড়াশোনা করলে ক্লাস 8 ভালো মতো পড়াশোনা করতে পারবে। এইরকমভাবে প্রতিটা ক্লাসের সঙ্গে প্রতিটা ক্লাসের একটা যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্র ধরেই আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে গিয়ে একটা নির্দিষ্ট সময়ে মাধ্যমিকে পৌঁছাতে হয়। তো মাধ্যমিকে পৌঁছাতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, এটাই আমাদের বলার মেন উদ্দেশ্য। তো তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং পড়াশোনাটাকে এখন থেকেই খুব সিরিয়াসলি তোমরা শুরু করবে। তো চলে আসি আজকের টপিকে। এর আগের দিন বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের দিন বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে আলোচনা করেছিলাম, বন্যপ্রাণীর সুরক্ষা, এবং তার আগে বেড়াতে গিয়ে বন এবং আরেকটা কি ছিল যেন টপিকটা ছিল বেড়াতে গিয়ে বন আর বেড়াতে গিয়ে বন দেখা এবং নিজের দেখা বনকাণ্ড, এই দুটোর একটা টপিক ছিল। আর আরেকটা টপিক ছিল যে বন্যপ্রাণীর সুরক্ষা। এই দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসগুলোতেই, গত দুটো ক্লাসে। তবে লাস্ট যে ক্লাসটা হয়েছিল শনিবারের দিন, সেই ক্লাসটাতে ছিল বন্যপ্রাণী সুরক্ষা। কিভাবে বন্যপ্রাণীগুলোকে আগেকার যুগে কিভাবে মেরে ফেলতো, তার ফলে তাদের কি পরিণাম হয়েছে, এবং বর্তমানে সে প্রাণীগুলোকে কি সংখ্যায় বা কি পরিমাণে দেখা যায় এবং সেগুলো কোথায়, লুপ্তপ্রায় প্রাণী কি, বিলুপ্তপ্রায় প্রাণী কি, এগুলো সম্পর্কে কিছু কথা বলেছিলাম। সে সংখ্যাগুলো আমাদের কাজে লাগবে, আমাদেরকে ফলো করতে হবে, পড়তে হবে। তোমরা অনেকেই হোম টাস্ক পাঠাচ্ছ, অনেকে পাঠাচ্ছ না। যারা পাঠাচ্ছ তাদেরকে বলি, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এগিয়ে যাও, ভালো মতো এগিয়ে যাও। যারা পাঠাচ্ছ না তাদেরকে আর কি বলবো, যারা পাঠাচ্ছে না হোম টাস্ক তাদের শুভকামনা করি, তোমরা ভালো করে হোম টাস্কগুলো পাঠাবে, এটা আশা রাখি। আর কি, এর থেকে বেশি কিছু রাখতে পারবো না এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তবে যারা পাঠাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিজস্ব পড়াশোনা চালিয়ে যাও, এগিয়ে যাও, তোমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। যাই হোক, নেক্সট দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করব সেই বিষয়টা হচ্ছে তাসে যতই কালো হোক, এরকম একটা বিষয় টপিক। এবং আরো একটা টপিক হচ্ছে যে, আচ্ছা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করি যে তাসে যতই কালো হোক, এই টপিকটা নিয়ে আলোচনা আমরা করব। ঠিক আছে, নেক্সট পরের ক্লাসে তখন পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলে আসো আজকে পড়াতে, যে তাসে যতই কালো হোক, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাসে যতই কালো হোক এই বিষয়টাতে এখানে কয়লার কথা এখানে বলা হচ্ছে, যে কয়লা দেখতে কালো এবং সেটা প্রচুর কালো। কয়লা কি জিনিস সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং
কয়লা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বিখ্যাত, কোথায় কোথায় থেকে পাওয়া যায়, কি কাজে লাগে, কয়লা খনির পরিবেশটা কেমন, সেখানে আলো বাতাস যায় কি না সে সম্পর্কে জানতে হবে, সেখানে আলো রয়েছে কি না সেটা জানতে হবে, সেখানকার পরিবেশটা কেমন সে সম্পর্কে জানতে হবে, এবং কোথাকার কয়লা কি কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় এইরকম কয়লা খনির নাম, যে কয়লা খনিগুলো থেকে কয়লা প্রচুর পরিমাণে ইট ভাটাতে বা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে আসে, সেখানে জ্বালানি হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের কিছুটা আলোচ্য বিষয়। তো আমরা প্রত্যেকটির সংজ্ঞা, প্রতিটির বিষয় সম্পর্কে আগে জানবো, তারপরে আমাদের টেক্সট বইটাকে রিডিং করব। রিডিং পড়ার পরে দেখব যে সেখানে রয়েছে কি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো, এবং সেটা লাইন বাই লাইন আমরা বুঝে আজকের ক্লাসটা আমি শেষ করব। ঠিক আছে? তো প্রথমেতে জানতে হবে যে কয়লাটা কি। কয়লা হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম প্রধান খনিজ সম্পদ। কয়লা হচ্ছে একটা প্রধান খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি? খনিজ সম্পদ হচ্ছে যে সমস্ত সম্পদগুলো মাটির তলা থেকে পাওয়া যায়, যে সমস্ত সম্পদগুলো মাটিকে খনন করে মাটি থেকে উত্তোলন করা হয় বা তোলা হয়, সেই সমস্ত সম্পদগুলোকে বলা হয় খনিজ সম্পদ। তাহলে খনিজ পদার্থ দ্বারা গঠিত যে সমস্ত সম্পদকে মাটির ভিতর থেকে তোলা হয় বা উত্তোলন করা হয় বা খনন করে তোলা হয়, সেই পদার্থগুলোকে বলা হয় বা সেই সম্পদগুলোকে বলা হয় খনিজ সম্পদ। যেমন কি? যেমন লোহা, যেমন কয়লা, যেমন অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি, যেমন বক্সাইট, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদগুলোকে মাটির তলা থেকে তোলা হয়। মাটির তলা থেকে এই সমস্ত পদার্থগুলোকে লোহা, তামা, তারপরে কয়লা, বক্সাইট, গ্রাফাইট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত খনিজ সম্পদ এগুলোকে মাটির তলা থেকে তোলা হয়। তবে এই খনিজ সম্পদগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম প্রধান, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে এই কয়লা। তো যেটা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান নামে একটা জেলা রয়েছে, সেই বর্ধমান নামের জেলা, সেই বর্ধমান জেলার প্রায় সরাসরি সেইখানে দুটো জায়গা রয়েছে মেইনলি, একটা রানীগঞ্জ, একটা আসানসোল। প্রধানত দুটো মানে কয়লা খনির জায়গা রয়েছে, একটা হচ্ছে রানীগঞ্জ, বর্ধমানের রানীগঞ্জ, আর হচ্ছে বর্ধমানের আসানসোল। এই আসানসোল এবং রানীগঞ্জ এই দুটো জায়গায় কয়লা প্রচুর পরিমাণে বিখ্যাত। হ্যাঁ, বর্ধমান শহর থেকে, আমাদের যে বর্ধমান জেলার যে মেন টাউন বর্ধমান শহর, সেই বর্ধমান শহর থেকে প্রায় পশ্চিম দিকে 80 থেকে 90 কিলোমিটার গেলে তবে আমরা রানীগঞ্জ এই কয়লা খনিটি দেখতে পাবো। তো কয়লা খনিতে সাধারণত আলো বাতাস পৌঁছায় না। কয়লা খনি বিভিন্ন রকমের হয়। কয়লা খনি ওপর থেকে সরাসরি গর্ত করে পুকুরের মতো দেখতে অনেক সময় হয়। অনেক কয়লা খনি পুকুর যেভাবে খনন করা হয়, পুকুর থেকে যেভাবে মাটি কেটে তোলা হয়, সেরকম একই রকমভাবে কয়লা খনিতে পুকুরের মতো করে, পুকুরের যেমন মাটি তোলা হয়, সে একই রকমভাবে কয়লা তোলা হয় সেই পুকুর থেকে, পুকুরের মানে কয়লা খনির পুকুর থেকে। আবার আরও এক ধরনের কয়লা খনি রয়েছে, যে কয়লাগুলো অনেক মাটির অনেক গভীরে পর্যন্ত বিস্তৃত থাকে এবং অনেক গভীরে থাকে। সেই কয়লাগুলোকে তুলতে গেলে সুড়ঙ্গ করে তার মধ্যে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের পথে চারিদিকে শুধুমাত্র কয়লা থাকে, উপরে কয়লা থাকে, নিচেও কয়লা থাকে, ডান দিকেও কয়লা থাকে, আবার বাম দিকেও কয়লা থাকে। আবার কিছু কিছু জায়গায় সেই কয়লার মধ্য দিয়ে চুঁয়ে চুঁয়ে জল এসে রাস্তায় কয়লার সুড়ঙ্গ পথে জলটা থাকে বলে অনেক সময় কাদাযুক্ত সুড়ঙ্গ পথ দেখা যায়। আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে এই আসানসোল বা এই বর্ধমান জেলার আসানসোল এবং রানীগঞ্জ এই দুটো জায়গা আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থান করে। কত মিটার? 100 মিটার উঁচুতে অবস্থান করে। কিন্তু এই কয়লা খনিগুলোর গভীরতা প্রায় 500 থেকে 600 মিটার পর্যন্ত হয়ে থাকে। তো এই আসানসোল রানীগঞ্জে কয়লা খনিতে 600 মিটার গভীরতা যদি হয়, তাহলে যারা এই কয়লা খনিতে বা কয়লা খনির এই সুড়ঙ্গ পথ দিয়ে যারা যে সমস্ত কর্মচারীরা কয়লা খোঁজার জন্য বা কয়লাকে খনন করার জন্য
সুড়ঙ্গ পথে প্রবেশ করে তারা প্রায় 400 থেকে 500 মিটার গভীরে, সমুদ্র গভীরে বা এই কয়লা খনির গভীরে তারা প্রবেশ করে। এদের জীবনে অনেক রিস্ক, লাইফের রিস্ক, একটা ঝুঁকিপূর্ণ ভাবে এরা এই কয়লার খনিতে কাজ করে। এই কয়লার খনিতে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় থাকলেও সেটা কার্যকরী হয় না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কয়লা খনির যে চারি সাইডের, যেহেতু ওপরে কয়লা, নিচে কয়লা, বামে কয়লা, ডানে কয়লা, চারিদিকে যেহেতু কয়লা, ওই জন্য কয়লা বর্ণ হচ্ছে কালো রঙের। সূর্যের আলো বা ইলেকট্রিক আলো, যে কোনো আলো এই কয়লা খনিতে পড়লে সেই কয়লা খনি আলোটাকে শোষণ করে ফেলে। শোষণ করে ফেলে বলে সেখানে আলোটা প্রতিফলিত হতে পারে না। যত আলোটা বেশি প্রতিফলিত হবে তত সে জায়গাটা আলোকিত হবে। তো যেহেতু কয়লার খনিতে চারিদিকেই শুধুমাত্র কালো আর কালো বর্ণের কয়লা থাকে, সুতরাং সূর্যের আলো বা ইলেকট্রিকের বাল্বের আলো কখনোই সেখানে প্রতিফলিত হয় না। এর ফলে কি হয়, সেখানে সবসময় প্রায় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে, কম বেশি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে। এই হচ্ছে মোটামুটি এই, তা সে যতই কালো হোক, এক কথায় কয়লার কথা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা দেখব যে টেক্সট বইটা কি বলছে। টেক্সট বই যেভাবে বলবে সেই হিসাবে আমরা রিডিংটা পড়ে ধীরে ধীরে আমাদের বিষয়টাকে সম্পন্ন করব। প্রথমেই দেখো পেজ নাম্বার 129 নম্বর পেজ তোমাদের রয়েছে পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ। এটা এর অন্তর্গত, এর মধ্যেই আমরা পড়াচ্ছি তা সে যতই কালো হোক। প্রথমে বলছে অজিতদের স্কুলের আসার পথে ইট খোলা পড়ে। ইট খোলা বলতে ইট ভাটা, যেখানে ইট তৈরি করা হয় সেটাকে বলা হয় ইট ভাটা বা ইট খোলা। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবি, ইট ভাটার ছবি। এটা হচ্ছে ইট ভাটার ছবি। তো অজিত তাদের স্কুলে যাওয়ার পথে এরকম ইট ভাটা তারা দেখতে পায়। সেখানে একদিন তারা ইট ভাটার সামনে দিয়ে স্কুল পথে যাওয়ার সময় ইট ভাটাতে দেখতে পেল যে 3 লরি কয়লা এসেছে। কয়লার সাহায্যে ইট ভাটায় কি করা হয়, ইটগুলোকে পোড়ানো হয়। তার জন্য ইটগুলোকে পোড়ানোর জন্য সেখানে 3 লরি কয়লা এসছে। ওয়াজিদ ও তার বন্ধু সবাই বুঝলো 10-15 দিনের মধ্যে ইট পোড়ানো হবে। যেহেতু কয়লা ইট পোড়ানোর জন্য নিয়ে আসা হয়, আর যেহেতু কয়লা এসছে, তার মানে এখানে কি হবে, 10-15 দিনের মধ্যে না তো ইটগুলোকে পোড়ানো হবে। কয়লা দেখে অজিত বলল, এই কয়লা কোথা থেকে আসে জানিস? অজিত তার বন্ধু বান্ধবীদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে কয়লাটা যে আসলো, সেই কয়লাটা কোথা থেকে আসে, তোরা কি জানিস? 2-3 জন হঠাৎ করে জোরে চেঁচিয়ে বলল, একসঙ্গে বলে উঠলো, জানি জানি, মানে রানীগঞ্জের কয়লা খনি থেকে। তারা প্রত্যেকেই জানে, ম্যাক্সিমাম জনই জানে এটা, যে বর্ধমান জেলার 2টো জায়গা রয়েছে, একটা আসানসোল, একটা রানীগঞ্জ, যে 2টো জায়গা এই কয়লা খনির জন্য বিখ্যাত, খনিজ সম্পদের জন্য বিখ্যাত। তো ওরা জানে যে এই কয়লাগুলো সাধারণত রানীগঞ্জ থেকে, আসানসোল থেকে আসে। তার জন্য তারা সবাই একসঙ্গে বলে উঠলো যে রানীগঞ্জের কয়লা খনি থেকে। অজিত বলল, বর্ধমান শহর থেকে পশ্চিমে আরো 80-90 কিলোমিটার। কত? বর্ধমান শহর থেকে পশ্চিমে আরো 80-90 কিলোমিটার যেতে হবে এই রানীগঞ্জ। সবাই জানে যে এখানে কিন্তু একটা বিষয় জানতে হবে যে অজিত এত কিছু জানে, তার কারণটা হচ্ছে অজিতের মামা এই কয়লা খনিতে কাজ করে। অজিতের মামা কয়লা খনিতে কাজ করে বলে মাঝে মধ্যে ওর মামার কাছে ওকে যেতে হয়, এবং সেখানে যাওয়ার সময় সেই কয়লা খনি সব থেকে অনেক কিছু তারা সে অজিত দেখে। সুতরাং তাদের থেকে অজিত অনেক কিছুই জানে। তাই অজিতের কথাগুলো তারা গুরুত্ব দিয়ে শুনছে এবং তাকে মাঝে মধ্যে কোয়েশ্চেন ওরা করছে। সবাই জানে অজিতের মামা কয়লা খনিতে চাকরি করেন। অজিত সেখানে যায়, সেখানকার অনেক কিছুই জানে। তাই মনসুর বলল, কয়লা খনি কেমন রে? পুকুরের মতো? এখানে পুকুর কাটতে কাটতে একসময় বালি বেরোয়, আর ওখানে তেমনি কয়লা বেরোয়।
এবার মনসুর জানে যেহেতু যে কয়লা খনিতে তার মামা, অজিতের মামা কাজ করে, অজিত মাঝে মধ্যে যায় এবং সে কয়লা খনি সম্পর্কে অনেক কিছুই জানে। ওই জন্য অজিতকে মাঝে মধ্যে কোয়েশ্চেন করছে যে কয়লা খনি কেমন রে, পুকুরের মতো? আমাদের এখানে যেমন পুকুর থাকে তেমনই কি সেখানেও ওদের পুকুরের মতো কয়লা খনি রয়েছে? আমাদের এখানে পুকুরে মাটি তুললে সেখানে একসময় গভীরে গেলে সেখানে বালি পাওয়া যায়, তো তাদের ওখানে কি মাটি গর্ত করলে বালির মতো সেখানে কি কয়লা ওঠে? এটা সম্পর্কে ওরা জানতে চাইছে। কে না তো মানে মনসুর। অজিত বলছে মামার কাছে শুনেছি সেরকম হয়। অজিত বলছে মামার কাছে শুনেছি এরকমও হয়, আমাদের এখানে যেমন মাটি গর্ত করতে শুরু করলে এক সময় বালি পাওয়া যাবে, সেম একই রকমভাবে বর্ধমান, আসানসোল বা রানীগঞ্জের এই সমস্ত জায়গাগুলোতেই মাটি গর্ত করতে শুরু করলে একটা সময় গিয়ে আর দেখবে যে কয়লা শুধু কয়লা পাওয়া যাচ্ছে। বালি যেমন পাওয়া যায় আমাদের এখানে, সেরকমই তাদের ওখানে কি পাওয়া যায়, তো কয়লা। অজিত বলল মামার কাছে শুনেছি সেরকমই হয়, সেগুলোকে বলে খোলামুখ খনি, সেগুলোকে বলছে খোলামুখ খনি। তবে বড় খনিজগুলো খুব গভীর। দুই রকমের খনি রয়েছে। একটা খনি যেটা সাধারণত পুকুরের মতো থাকে, পুকুরের মতো মনে হয়, ওপর থেকে গর্ত করলেই মাটি খনন করতে শুরু করলেই একটা সময় গিয়ে সেখানে কয়লা পাওয়া যায়, এটা পুকুরের মতো। আবার বলছি যে তবে বড় খনিগুলো যেগুলো আকারে বড়, সেই খনিগুলো অনেকটা কি হয়, গভীর হয়। গভীর হলে কি হবে, সেখানে সুড়ঙ্গ পথ দিয়ে সেই কয়লা খনিতে তাদেরকে প্রবেশ করতে পারে, সেখান দিয়ে ঢুকতে হয়। একটা সুড়ঙ্গ করা থাকে, সেই সুড়ঙ্গ দিয়ে সেখানে ঢুকতে হয়। খানিকটা যাওয়ার পরেই চারিদিকে শুধু কয়লা আর কয়লা, কিছুটা গেলেই চারিদিকে দেখা যায় শুধুমাত্র কয়লা, আর চারিদিকে শুধু কালো। মানে যেহেতু কালো কেন না, তো চারিদিকে শুধু কয়লা, ছাদও কয়লা, মেঝেও কয়লা, ডান দিকেও কয়লা, বাম দিকেও কয়লা, চারিদিকেই কয়লা। যেমন নিচে দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকেই শুধুমাত্র কয়লা। অবশ্য সহজেই শ্রমিকরা সেখানে প্রবেশ করে না, গাইডরা থাকে, ইঞ্জিনিয়াররা থাকে, তারা এই কয়লা খনি সম্পর্কে বিশদ তথ্য তাদের কাছে থাকে, কোন জায়গায় কোন সময় কীরকম রিস্ক রয়েছে, কিভাবে সেখানে কাজ করতে হবে, সেই গাইডরা তাদেরকে নিয়ে যায়। আচ্ছা, মনসুর বলছে ইলেকট্রিক আলো নেই সেখানে, কয়লা খনিতে ইলেকট্রিক আলো নেই, শুধু চারিদিকে কালো কেন? আবার অজিত বলছে আছে, তবে চারিদিকে কালো কয়লা। অবশ্যই ইলেকট্রিক বাল্ব রয়েছে, ইলেকট্রিক আলো রয়েছে, কিন্তু ইলেকট্রিক আলো থাকা সত্ত্বেও সেখানে কি হয় না, না তো আলোকিত করা যায় না। তার কারণটা কি না, তো তার কারণটা হচ্ছে চারিদিকে শুধু কি থাকে, কয়লা থাকে, তার জন্য সেখানে আলোর জোরটা সেরকম ভাবে হয় না। কেন হয় না আগেই বলেছি যে কালো বর্ণ কি করে, আলোকে শোষণ করে নেয়। যেখানে আলোকে শোষণ করে নিবে সেখানে আলো সেরকম ভাবে উজ্জ্বল ভাবটা দেখাতে পারবে না, আলোয় আলোকিত হতে পারবে না। আলো যত প্রতিফলিত হবে তত আলোকিত হবে। তো যেহেতু চারিদিকে কয়লা, ওপরে নিচে সাইডে বামে ডানে সব দিকে যেহেতু কয়লা, সুতরাং চারিদিকে কয়লার বর্ণ কেমন, কালো রঙের হয়। তো এখানে ইলেকট্রিক আলো জ্বললেও তারা কি করে না, তো এই আলোগুলোকে শোষণ করে নেয়, ফলে এখানে সবসময় আলোকিত অবস্থায় দেখা যায় না। কি করা হয় না, তো তাদেরকে সবসময় কালো দেখায়। অজিত জিজ্ঞাসা করছে মেঝেটা কি, মনসুর জিজ্ঞাসা করছে অজিতকে যে মেঝেটা কি সিমেন্টের? অজিত বলছে তা কি করে হবে, কয়লার মধ্যে তো সুড়ঙ্গ, কয়লার মধ্যেই তো সুড়ঙ্গ, তবে তার মেঝেও কয়লার, তার মেঝেটাও কয়লার, দেওয়াল কয়লার, ছাদ কয়লার, আর সেখানে জল চুয়ে পড়ছে, হাঁটার পথটা অনেকটা কাদা কাদা মতন। বোঝা গেল কথাটা? চারিদিকে কয়লা, ওপরে নিচে ডানে বামে সবই কয়লা, মাঝে মধ্যে জল চুয়ে চুয়ে এসে সুড়ঙ্গ পথে পড়ে থাকে বলে সেখানকার জায়গাগুলো অনেক সময় কি হয়, কাদা জাতীয় বলে মনে করা হয়। তারপরে হচ্ছে স্যার আসার পর আবার এইসব কথা উঠলো। যখন স্যার আসলো তখন তারা এইসব কথাগুলো নিয়ে আবার রিপিট করতে শুরু করলো যে এগুলো কিভাবে হয়। হ্যাঁ, অজিত বলল মামার কাছে শুনেছি মামাকে প্রায় 500 মিটারের বেশি গভীরে প্রবেশ করতে হয় সুড়ঙ্গ দিয়ে। এক একটা সুড়ঙ্গ 400, 500, 600 মিটার পর্যন্ত গভীর থাকে। তো অজিতের মামা অজিতকে বলেছে যে আমরা
যখন কয়লা খনন করি আমাদের খুব রিস্কে কাজ করতে হয়, খুব ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে হয়। আমাদেরকে মাটির ভিতরে সুড়ঙ্গ দিয়ে 300-400 মিটার পর্যন্ত বা 500 মিটার পর্যন্ত যেতে হয়। মনসুর বলল, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে। সমুদ্রের ওপর থেকে নিয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে নিয়ে এই আসানসোল 100 মিটার উঁচুতে অবস্থান করে। তাহলে ওদেরকে যদি 400-500 মিটার যদি গভীরে যেতে হয়, তার মানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আবার 300-400 মিটার গভীরে যেতে হচ্ছে। তার মানে ওরা সমুদ্রের মধ্যেই প্রবেশ করছে। মনসুর বলল, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে, তোর মামাকে তো তাহলে সমুদ্রের গভীরে চলে যেতে হয়। মনসুরের কথায় সবাই হাসলো। স্যার হেসে বলল, সে তো বটেই, অবশ্যই, সে তো অবশ্যই। হ্যাঁ, কারণ যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু হয় আসানসোল, আর অবশ্যই আসানসোলের কয়লা খনিতে যদি 500 মিটার গভীরে যদি কেউ প্রবেশ করে, তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার গভীরে যায়? 400 মিটার গভীরে অবশ্যই যায়, 100 মিটার উপরে থাকে এবং বাকিটুকু নিচে। তো মনসুরের কথা, মনসুর যখন এই সমস্ত কথাগুলো বলল, তখন ওদের ক্লাসের প্রত্যেকেই হাসলো যে কিভাবে এটা সম্পন্ন হচ্ছে। সবাই একটু মজা নিয়ে নিল ওকে নিয়ে, যে মনসুরের কথায় সবাই একটু অট্ট হাসি হেসে ক্লাসটাকে একটু হইচয়ে পূর্ণ করে দিল। যেমন তোমরা মাঝে মধ্যে ক্লাসে অযথা কোনো একটা কথা নিয়ে হাসতে শুরু করো, সেম একই রকমভাবে মনসুরের কথা শুনে সবাই হাসলো এবং স্যার বললেন, সে তো বটেই, ওখানে 600 মিটারের গভীরের কয়লা রয়েছে। কি রয়েছে? সে তো বটেই, অবশ্যই, ওখানে 600 মিটার গভীরও কয়লা রয়েছে। তাহলে রানীগঞ্জ বা আসানসোলে কয়লা খনির গভীরতা কত? না তো 600 মিটার পর্যন্ত। ঠিক আছে, তোমরা তো জানো যে কয়লা হলো, স্যার বলছে যে তোমরা তো জানো প্রত্যেকেই যে কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান একটা খনিজ সম্পদ, যেটা হচ্ছে কয়লা। এই কয়লা অমূল্য একটা সম্পদ, যা বর্ধমানের আসানসোল এবং রানীগঞ্জ থেকে পাওয়া যায়। এখান থেকে বেশ কিছু কোশ্চেনের কথা আমি আলোচনা করছি। তোমরা রায় ও মার্টিন থেকে সেই কোশ্চেনগুলো তোমরা করবে। এই কোশ্চেনগুলো তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের আজকে বিষয়টা পড়া হয়ে যাবে। তোমরা ক্লাসগুলো করবে এবং হোমওয়ার্কটা অবশ্যই পাঠাবে। রায় ও মার্টিন 244 নম্বর পেজ। 244 নম্বর পেজে অনেক রকম কোশ্চেন রয়েছে। যেমন কিছু কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি অঞ্চল কোথায়? কৃষ্ণনগর, আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন। প্রধান হচ্ছে রানীগঞ্জ, তারপরে হচ্ছে আসানসোল। হ্যাঁ, ইট পোড়াতে ব্যবহার করা হয় কি? কয়লা ব্যবহার করা হয়। রানীগঞ্জ আসানসোল কয়লা খনি অঞ্চল কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলায় অবস্থিত। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে? 100 মিটার উঁচুতে। বর্ধমান শহর থেকে রানীগঞ্জের দূরত্ব কত কিলোমিটার? বর্ধমান থেকে আসানসোলের দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার পশ্চিমে। কয়লা খনির মেঝেটা কেমন? না তো কয়লার, সিমেন্টের নয়। মেঝের খনি কেমন হয়? কয়লার খনির মেঝেটা কয়লারই হয়। দেওয়াল কেমন হয়? দেওয়ালও কয়লার হয়। ছাদ কেমন হয়? ছাদও কয়লার হয়। সবকিছুই কয়লার হয়। বর্ধমান শহরে ড্যাশ দিকে রানীগঞ্জ অবস্থিত। কোন দিকে রানীগঞ্জ অবস্থিত? বর্ধমান শহরের পশ্চিম দিকে। ইট পোড়ানোর কয়লা কোথা থেকে আসে? রানীগঞ্জের কয়লা খনি থেকে। রানীগঞ্জে ড্যাশ মিটার গভীরের কয়লা আছে? 600 মিটার গভীরেও কয়লা রয়েছে। কয়লা খনির মধ্যে ড্যাশ চুঁয়ে পড়তে দেখা যায়? জল। বড় কয়লা খনির মধ্যে ড্যাশের মধ্যে দিয়ে ঢুকতে হয়, সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। ইট তৈরি ও ইট পোড়ানো হয় ড্যাশ কোথায়? ইট ভাটায়। ইট ভাটায় কয়লা খনিতে, ইট ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানো হয়ে থাকে। তারপরে কোশ্চেন, খোলামুখ কয়লা খনি পুকুরের মতো? খোলামুখ কয়লা খনি পুকুরের মতো, এটা অবশ্যই ঠিক, সত্য। কয়লা খনির মধ্যে ইলেকট্রিকের আলো নেই? আছে না নেই? অবশ্যই আছে, এটা ভুল। কয়লা খনির সুড়ঙ্গের মধ্যে গাইডরা পথ দেখায়, এটা ঠিক। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে আকরিক লোহা, না। প্রধান খনিজ সম্পদ কি? সেটা হচ্ছে কয়লা। প্রায় 500 মিটারেরও বেশি গভীরে নেমে শ্রমিক কয়লা উত্তোলন করে, এটা ঠিক। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনি অঞ্চলের নাম, একটা হচ্ছে আসানসোল, একটা হচ্ছে রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। খনিজ সম্পদ কাকে বলে? খনন করে
খনন করে মাটির তলা থেকে যে সমস্ত সম্পদ উত্তোলন করা হয় বা তোলা হয় তাকে বলা হয় খনিজ সম্পদ, যেমন আকরিক, লোহা, কয়লা, বক্সাইট ইত্যাদি। কয়লা খনির মধ্যে আলোর জ্যোতি কম কেন? তার কারণ হচ্ছে কালো রং আলোকে শোষণ করে নেয়। কয়লা খনির মধ্যে মেঝে, দেওয়ালে চারিদিকেই শুধু কি থাকে? কালো কয়লা। তাই খনির মধ্যে থাকা ইলেকট্রিকের আলো কয়লার কালো রং শোষণ করে শোষিত হওয়ায় আলোর প্রতিফলন কম হয়, ফলে আলোর জ্যোতিটা কমে যায়। কয়লা খনির মধ্যে পরিবেশ কেমন? বড় গভীর কয়লা খনিগুলো সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিছুটা প্রবেশ করলেই চারিদিকে দেখা যায় কালো। ছাদ, দেওয়াল, মেঝে, মেঝে চারিদিকে শুধু কি থাকে? কালো কয়লা থাকে। কালো কয়লা থাকা ইলেকট্রিকের আলো বা জ্যোতি কম হয়। চারিদিকে জল চুঁয়ে চুঁয়ে হাঁটার পথটাও মাঝে মধ্যে কাদা কাদা হয়। এই অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ গাইডরা পথ দেখিয়ে নিয়ে যায়। এগুলো সম্পর্কে পড়বে। ইটভাটা কাকে বলে? সুড়ঙ্গ কি? খনি কি? এটা পড়বে। ইটভাটা কি? এখানে ইট তৈরি করে তাকে আগুনে পাকিয়ে ব্যবহারের উপযোগী করে তোলে ইটভাটায়। খনি কি? যেসব স্থান থেকে বিভিন্ন খনিজ সম্পদ আরোহণ করা যায়, আহরণ করা হয়ে থাকে তাকে বলা হয় খনি বলা হয়। যেমন খনিগুলো খোলা বা আবদ্ধ প্রকৃতির হয়। এই খনিগুলোতে ঢুকতে সুড়ঙ্গ পথ ব্যবহার করা হয়, যেমন কয়লা খনি, লোহা খনি, বক্সাইট খনি ইত্যাদি। সুড়ঙ্গ কি? মাটির নিচে গর্ত তৈরি করে যে পথ তৈরি করা হয় তাকে বলা হয় সুড়ঙ্গ। যেমন কয়লা খনিগুলিতে অনেক সুড়ঙ্গ পথ রয়েছে। বোঝা গেল? এইগুলো তোমরা পড়াশোনা করবে। এইটুকুর আজকের আলোচনা বিষয় ছিল। এইটুকু খুব মনোযোগ সহকারে তোমরা পড়বে এবং আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো পাঠাবে। এখান থেকে এই টেক্সট বই থেকে যতটুকু পড়ালাম এখান থেকে কোশ্চেন অ্যান্সার তৈরি করে সেই কোশ্চেন অ্যান্সারগুলো লিখে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, সেন্ড করবে, আমি দেখে দেব। কথা বোঝা গেল? যারা হোমওয়ার্ক করছো না তারা প্রত্যেকেই হোমওয়ার্ক করার চেষ্টা করবে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করলে এবং ভবিষ্যতেও করবে। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।